আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। সরকার লকডাউন পরিস্থিতি ঘোষণা করেছে। এই লকডাউনে অবশ্যই সরকার সকল প্রকার স্বাস্থ্যবিধি নিয়মকানুনগুলি আমরা মেনে চলব। সরকার যে 18 দফা নির্দেশনা দিয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা সবাই ঘরে থাকব। সরকারকে 100% সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদেরকে আজকে অর্থনীতি প্রথম পত্রের 5ম অধ্যায় শ্রমবাজার নিয়ে আলোচনা করব। ক্লাসটি হবে আমার একাদশ শ্রেণীর জন্য, মানবিক শাখা। যাদের অর্থনীতি আছে তাদের প্রথম পত্রের শ্রমবাজার 5ম অধ্যায় ক্লাসটি আলোচনা হচ্ছে। শ্রমবাজার, শ্রমবাজার ইংলিশ হচ্ছে লেবার মার্কেট। লেবার মার্কেট। শ্রমবাজার কি সেটা বোঝার আগে আমাদের প্রয়োজন শ্রম কি সেটা বোঝার। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের দৈহিক ও মানসিক পরিশ্রমকেই শ্রম বলে। আবার শোনো, উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের দৈহিক ও মানসিক সকল ধরনের পরিশ্রমকে কি বলা হবে? শ্রম বলা হবে। তাহলে শ্রমবাজার কি? যে বাজারে শ্রম ক্রয় বিক্রয় হয় তাকে আমরা কি বলবো? শ্রমবাজার বলবো। যে বাজারে শ্রম ক্রয় বিক্রয় হয় তাকে আমরা শ্রমবাজার বলবো। এই শ্রম এবং শ্রমবাজার, শ্রমের কতগুলি বৈশিষ্ট্য আছে। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ শ্রমকে তুমি সঞ্চয় করে রাখতে পারবে না। শ্রমকে আমরা ইচ্ছা করলেও কি করতে পারবো না? সঞ্চয় করে রাখতে পারবো না। শ্রম এবং শ্রমিক হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। যেখানে শ্রমিক থাকবে সেখানে শ্রম থাকবে, যেখানে শ্রম থাকবে সেখানে শ্রমিক থাকবে। অর্থাৎ শ্রমিক না থাকলে শ্রমের উৎপত্তি হবে না। খেয়াল করো, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, অনলাইন ক্লাস করতেছি, তোমরা সেখান থেকে ক্লাস দেখতেছ। আমি যদি এই পরিশ্রমটুকু না করতাম তাহলে শ্রম হতো না। তার মানে হচ্ছে যে শ্রমিক যদি কাজ করে তাহলে শ্রমের উৎপত্তি হবে। আমি এখানে এসেছি, ক্লাস করেছি, এখন স্বাভাবিকভাবেই ক্লাসটা হচ্ছে, মানে শ্রমের উৎপত্তি হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? শ্রমিক এবং শ্রম একটা অবিচ্ছেদ্য অংশ। আরেকটা জিনিস খেয়াল রাখবে, শ্রম একটা জীবন্ত উপকরণ। অর্থাৎ শ্রমিক শ্রম দিয়ে থাকে, শ্রমিক যেহেতু শ্রম দিয়ে থাকে ফলে শ্রমিক হচ্ছে জীবন্ত। যদি শ্রমিক জীবন্ত না হতো তাহলে সে শ্রম বিক্রি করতে পারতো না, ওখানে শ্রমের উৎপত্তি হতো না। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি শ্রমিক এবং শ্রম একটা অবিচ্ছেদ্য অংশ, এবং শ্রম একটা জীবন্ত উপকরণ। শ্রমিক হচ্ছে জীবন্ত উপকরণ। এরপর আমরা বলবো, যদি অধিক পরিমাণ মজুরি প্রদান করা হয় তাহলে শ্রমিকের যোগান কমে যায়। অধিক পরিমাণ মজুরি প্রদান করা হলে শ্রমিকের যোগান কমে যায়। বিষয়টা কিভাবে দেখো, কারো মনে করো মজুরি হচ্ছে 500 টাকা, সে একদিন চলতে পারে 500 টাকা দিয়ে। তাকে যদি আমি 700 টাকা বেতন দিই সেটা চলবে, 800 টাকা বেতন দিই সেটা চলবে। কিন্তু তার 500 টাকার জায়গায় তাকে যদি আমি 1500 টাকা বেতন দিই তাহলে দেখা যাবে সে চিন্তা করবে আমি আরো 2 দিন কাজ না করলেও আমার চলবে। যেহেতু আমি 2 দিন কাজ না করলেও আমার চলবে, যেহেতু আমি 3 দিনের মজুরি একদিনে পেয়ে গেছি, সুতরাং স্বাভাবিকভাবেই সে 2 দিন কাজ করতে চাইবে না। কেন? অতিরিক্ত মজুরি সে পেয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার স্বার্থে যদি আমরা বলে থাকি, আমাদের দেশে অনেকেই আগে এক ধরনের ভিসা ছিল, ফ্রি ভিসা বলে এটাকে, সৌদি আরব যেত শ্রম বিক্রি করার জন্য। তারা কেউ কেউ আছে এই ফ্রি ভিসার সুযোগ নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স অথবা মেকানিকের কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতো। এখন তারা যখন দেখতো যে 10-15 দিনে তারা যেই পরিমাণ কাজ করছে সেই পরিমাণ কাজের অর্থ পুরো 1 মাসের কাজের অর্থ চলে আসছে, তখন দেখা গেছে তারা বাকি 8-10 দিন বসে খেত। তাতে হয় কি?
তাতে শ্রমের যোগানটা কমে যাচ্ছে, আয় উপার্জন অ্যাকচুয়ালি কম হচ্ছে। সুতরাং এখানেও বলা হচ্ছে যদি মজুরি বেশি হয় বা অতিরিক্ত পরিমাণ মজুরি প্রদান করা হয় তাহলে শ্রমের যোগান কমে যায়। বিষয়টা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে সেটাকে আমরা এভাবে দেখতে পারি। চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ আর লম্ব অক্ষে মজুরি দেওয়া হচ্ছে। শ্রম হচ্ছে L1 L2 L3, মজুরি W1 W2 W3। এখন দেখো আমি যখন মজুরি যখন আমার W1 পরিমাণ ছিল তখন আমার শ্রমের যোগান ছিল L1, যা মনে করো এই বিন্দুতে দেখালাম। মজুরি যখন বেড়ে W2 হচ্ছে তখন শ্রমের যোগান হচ্ছে আমার L3। মজুরি বাড়ছে, শ্রমের যোগান বেড়ে গেছে, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। মজুরি আরো বেড়ে যখন W3 হচ্ছে তখন শ্রমের যোগান আবার L3 থেকে কমে L2 হচ্ছে, যা সি বিন্দুতে দেখানো হয়েছে। ফলে রেখাটা দেখতে অনেকটা এরকম, খেয়াল করো। তাহলে এ বি সি বিন্দুগুলি যোগ করে আমরা যে রেখাটা পাই সেটা অনেকটা এরকম। সেটাকে পশ্চাৎগামী যোগান রেখা বলে শ্রমের। তাহলে শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা কি? অর্থাৎ শ্রমিকের মজুরি যখন বাড়ে তখন শ্রমের পরিমাণ বেড়ে যায়, মজুরি অত্যাধিক পরিমাণ যখন বাড়ে তখন শ্রমের যোগান আবার কমে যায়, যেটা দেখতে উল্টা ইউ এর মতো। তার মানে এটাকে বলা হয় শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ও হচ্ছে মূল বিন্দু, ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মজুরি। মজুরিকে আমরা সাধারণত W দ্বারা প্রকাশ করি, শ্রমকে আমরা L দ্বারা প্রকাশ করি। এখন দেখো মজুরি যখন W1 তখন শ্রমের পরিমাণ হচ্ছে L1, মজুরি W1 থেকে বেড়ে যখন W2 হচ্ছে তখন শ্রমের যোগান L1 থেকে বেড়ে L3 হচ্ছে। মজুরি যখন আরো বেড়ে W3 হচ্ছে তখন শ্রমের যোগান L3 থেকে কমে আবার L2 হচ্ছে, যা এ বি সি বিন্দুগুলি দ্বারা দেখানো হচ্ছে। এই বিন্দুগুলি যোগ করে যে রেখা পাওয়া যাবে এটা হচ্ছে শ্রমের যোগান রেখা, যেটাকে পশ্চাৎগামী যোগান রেখা বলে। পশ্চাৎগামী যোগান রেখা হওয়ার কারণ হচ্ছে যে প্রথম দিকে মজুরি যখন বাড়ে তখন শ্রমের যোগান বাড়ে, এরপরে মজুরি যখন অত্যাধিক পরিমাণ বাড়ানো হয় তখন শ্রমের যোগান আবার কমে যায়, যেটা দেখতে অনেকটা এরকম আকৃতির। এটাকে বলা হয় শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ দেখলাম শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলি কি। এরপরে এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা শ্রমবাজার বললাম, যে বাজারে শ্রম ক্রয় বিক্রয় হয় তাকে কি বলা হবে? শ্রমবাজার বলা হবে। শ্রমের বাজারের দুইটা, একটা হচ্ছে শ্রমের চাহিদা আর একটা হচ্ছে শ্রমের যোগান। শ্রমের চাহিদা কি? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে চায় তাকে বলা হয় শ্রমের যোগান। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে চায় তাকে বলা হয় শ্রমের যোগান। তাহলে শ্রমের চাহিদা কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী কর্তৃপক্ষ বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ শ্রম নিয়োগ করতে চায় তাকে বলা হয় শ্রমের চাহিদা। আবার শোনো, তাহলে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রমিক কাজ করতে চায় তাকে বলা হয় শ্রমের যোগান। আর শ্রমের চাহিদা কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ শ্রম নিয়োগ করতে চায় তাকে বলা হয় শ্রমের চাহিদা। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মজুরি। মজুরি কি? মজুরি বলতে আমরা বুঝবো দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য শ্রমিক যে পরিমাণ পারিশ্রমিক পায় তাকে বলা হয় মজুরি। দৈহিক ও মানসিক, অর্থাৎ কোন শ্রমিক দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য যে পরিমাণ পারিশ্রমিক পায় তাকে বলা হবে শ্রমের মজুরি। খেয়াল করো, আবার কোন শ্রমিক তার দৈহিক ও মানসিক, এটা দৈহিক পরিশ্রম হতে পারে, মানসিক পরিশ্রম হতে পারে। আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে মানসিক পরিশ্রম, আমি আমার ব্রেন খাটাচ্ছি। আর একটা শ্রমিক যখন ইট পার করতেছে, ঠেলা গাড়ি ঠেলতেছে, রিক্সা চালাচ্ছে,
অটো চালাচ্ছে, এইগুলি হচ্ছে শারীরিক পরিশ্রম। পরিশ্রম মানসিক হোক অথবা শারীরিক হোক, দৈহিক হোক অথবা মানসিক হোক, দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য, অর্থাৎ আমি যে কাজটা করবো সেটা উৎপাদন কাজ হতে হবে, যেটা থেকে উৎপাদন হবে আমার, অর্থাৎ যেটা থেকে আয় উন্নতি হবে, যেটা থেকে দেশের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে, ব্যক্তির উপকারে আসবে, অর্থাৎ সেটাই হচ্ছে এখানে উৎপাদন কাজ। দৈহিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য শ্রমিক যে পারিশ্রমিক পেয়ে থাকে তাকে কি বলা হবে? মজুরি বলা হবে। শ্রমের মজুরি পার্থক্যের কারণগুলি কি? শ্রমের মজুরির পার্থক্যের যে কারণ আছে সেই কারণগুলি যদি আমরা এখানে দেখি, একই পেশায় মজুরি হার কেন বিভিন্ন রকম হয়ে থাকে? একই পেশায় মজুরি হার বিভিন্ন রকম হয়ে থাকার কারণ হচ্ছে একই পেশায় মজুরি হারের পার্থক্যের কারণ। এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, দুই নম্বর দক্ষতা ও অভিজ্ঞতা, তিন নম্বর দায়িত্ব, চার নম্বর ঝুঁকিপূর্ণ কাজ। এখানে আমরা যে জিনিসগুলি দেখেছি, এখানে আমরা দেখব ঝুঁকিপূর্ণ কাজের কারণে হয়। এরপর চাকরির শর্ত যদি আমরা ধরি, দায়িত্ব পদমর্যাদা, দায়িত্ব পদমর্যাদা এখানে কি আছে? শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, দায়িত্ব পদমর্যাদা, ঝুঁকিপূর্ণ কাজ। এরপর আমরা যদি ধরি চাকরির শর্ত, এই জিনিসগুলির উপরে যে একই পেশা মজুরি আর কেন পার্থক্য সেটা নির্ভর করে। আরো আমরা কিছু জিনিস যদি ধরি, এখানে কাজের মজুরি ধরতে পারি, আমরা শারীরিক যোগ্যতা ধরতে পারি, ভৌগোলিক গতিশীলতা। আচ্ছা, এই জিনিসগুলি আমরা পরে আসতেছি। তাহলে শিক্ষাগত যোগ্যতার পরও মজুরি হার পার্থক্য হয়। যার শিক্ষাগত যোগ্যতা বেশি তার মজুরি বেশি হবে, যার শিক্ষাগত যোগ্যতা একটু কম স্বাভাবিকভাবে তার মজুরি কি হয়ে থাকে? কম হয়ে থাকে। এরপর যদি আমি দক্ষতা অভিজ্ঞতা কথা চিন্তা করি, একজন দক্ষ অভিজ্ঞ শ্রমিকের মজুরি যেরকম হবে, একজন কম দক্ষ ও কম অভিজ্ঞ শ্রমিকের মজুরি একই রকম হবে না। ফলে শ্রমিকের দক্ষতা অভিজ্ঞতার উপরও কি করে? নির্ভর করে মজুরির পার্থক্য। দায়িত্ব পদমর্যাদা, যার দায়িত্বপূর্ণ কাজ, দায়িত্ব যার বেশি তার মজুরিও বেশি থাকে, আর যার চাকরি ক্ষেত্রে বা কাজকর্মে দায়িত্ব কম তার মজুরিও কি থাকবে? কম থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি আমরা যদি ঝুঁকিপূর্ণ কাজ, যে সমস্ত কাজে ঝুঁকি বেশি, রিস্ক বেশি থাকে, সেখানে সাধারণত কি হয়ে থাকে? মজুরি হয়ে থাকে, মজুরি বেশি হয়ে থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যারা বিভিন্ন ময়লা আবর্জনা নোংরা কাজগুলি করে, যারা শহরের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, দেখো তাদের কাজের তুলনায় মজুরির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, কারণ এই কাজগুলি সবাই করতে চায় না। একটা শিল্প কলকারখানা যারা কাজ করবে, যেখানে ঝুঁকিটা বেশি থাকবে, সেখানে তাকে অল্প পরিশ্রমে তাকে বেশি পরিমাণ অর্থ প্রদান করতে হয়। কারণ কি? তার কাজটা ঝুঁকিপূর্ণ। আর যেখানে কম ঝুঁকিপূর্ণ সেখানে মজুরিটা কম হয়ে থাকে। চাকরির শর্ত, আমি যদি নিয়োগকালীন সময়ে চাকরির শর্ত দিয়ে থাকি সে কি কি কাজ করবে, তাহলে সে অনুযায়ী তাকে মজুরি প্রদান করতে হবে। এই জন্য একই পেশাতে থাকলেও চাকরির শর্ত অনুযায়ী মজুরিটা বিভিন্ন রকম হয়ে থাকে।
এরপর আমরা যদি শারীরিক যোগ্যতার কথা বলি, শারীরিক যোগ্যতার উপরও কি করে মজুরিটা অনেকাংশে নির্ভর করে। যার শারীরিক যোগ্যতা একটু ভালো, সুঠাম দেহের অধিকারী, তাকে দেখতে শুনতে মোটামুটি এই কাজ করার মতো সামর্থ্যবান মনে হয়, আমরা তাকে মজুরিটা বেশি দিয়ে থাকি। আর যাকে দেখতে শুনতে ততটা স্মার্ট বা কাজ করার জন্য ততটা উপযুক্ত মনে হয় না, তাকে আমরা মজুরিটা কি করে থাকি, কম দিয়ে থাকি। এরপরে কাজের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে যে কর্মক্ষেত্রে শ্রম বেশি দিবে তাকে আমরা মজুরিটা বেশি প্রদান করে থাকি, যে কর্মক্ষেত্রে শ্রম কম দিবে তাকে আমরা মজুরিটা কম দিয়ে থাকি। অর্থাৎ কাজের সময়ের উপর ভিত্তি করে মজুরিটা কি করে থাকে, নির্ভর করে থাকে। এরপরে যদি আমরা চিন্তা করি শারীরিক যোগ্যতার কথা, ভৌগোলিক অবস্থানের কথা যদি আমরা চিন্তা করি, ভৌগোলিক অবস্থানের উপরে কাজের মজুরিটা অনেকাংশে নির্ভর করে। তুমি যদি তোমার এলাকাতে কাজ করো বা দেশের মধ্যে কাজ করো তাহলে যেরকম মজুরি হবে, তুমি যদি দেশের বাইরে গিয়ে কাজ করো বা তোমার এলাকার বাইরে গিয়ে কাজ করো তাহলে মজুরিটা তার চেয়ে বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 5টা পয়েন্ট নিয়েছি। এছাড়াও আরো অনেক ধরনের, এছাড়াও আরো কয়েকটা পয়েন্ট আছে যেগুলির উপর ভিত্তি করে শ্রমিকের মজুরি পার্থক্য হয়ে থাকে। এরপরে যদি আমরা এর সাথে আলোচনা করে ফেলি যে বিভিন্ন পেশা মজুরির পার্থক্যটা কেন বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা একই পেশা মজুরির পার্থক্য বললাম, বিভিন্ন পেশা কেন বিভিন্ন রকম হয়ে থাকে। এতক্ষণ আমরা একই পেশায় মজুরির পার্থক্য হয়ে থাকে। আমরা এই পেশার কথা উল্লেখ করতে পারি, তুমি একই পেশাতে থাকার পরেও তোমার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে মজুরির পার্থক্য হয়ে থাকবে। যেমন একটা প্রতিষ্ঠানে কাজ করলে এখানে সহকারী শিক্ষক থাকবে, প্রভাষক থাকবে, সহকারী শিক্ষক থাকবে, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক থাকবে, সহকারী প্রধান শিক্ষক থাকবে, প্রভাষক থাকবে, সিনিয়র প্রভাষক থাকবে, সহকারী অধ্যাপক থাকে। ফলে প্রত্যেকেরই কিন্তু মজুরির পার্থক্য হয়ে থাকে। এটা কেন? পদমর্যাদার কারণে। যার পদমর্যাদা যেখানে আছে সে অনুযায়ী তার বেতন স্কেল নির্ধারিত হয়ে থাকবে। শ্রমের প্রত্যেকটা স্তরে একই রকম অবস্থা, যে যে পদমর্যাদা আছে তাকে সেই পদমর্যাদা অনুযায়ী বা তার যোগ্যতা, দক্ষতা অনুযায়ী তার পারিশ্রমিক প্রদান করা হবে। বিভিন্ন পেশা মজুরির পার্থক্য যেগুলি আছে সেগুলির ভিতরে যদি আমরা বলি প্রতিযোগিতার অভাব, কিছু কিছু পেশা আছে সেখানে প্রতিযোগিতার অভাব যদি থাকে, অর্থাৎ শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতা নাই। কেন নাই? আমি যদি দেখি যে আমাদের শ্রমিক দরকার 100 জন, সেখানে আমার শ্রমের যোগান আছে, শ্রমের সাইজ হচ্ছে 100, শ্রমের যোগান হচ্ছে মনে করো 50 অথবা 60, 70, 80, অর্থাৎ 100 কম, তাহলে আমি দেখব যে ওখানে মজুরিটা অত্যাধিক পরিমাণ বেশি হবে, যেহেতু শ্রমের সাইজ হচ্ছে যোগানের পরিমাণটা অনেকাংশে কম। কাজের প্রকৃতির উপরে মজুরিটা নির্ভর করে। কাজের প্রকৃতি, কিছু কাজ আছে একটু ঝুঁকিপূর্ণ, দায়িত্বপূর্ণ কাজ, সেখানে তোমার মজুরিটা বেশি থাকবে। আবার কিছু কিছু কাজ আছে যেখানে কম ঝুঁকিপূর্ণ এবং দায়িত্ব কম, ফলে সেখানে মজুরিটা কম থাকবে। কাজের প্রকৃতির উপরে নির্ভর করে। কাজের দায়িত্বের কথা আমরা বলেছি। এরপরে যদি আমরা বলি কাজের ঝুঁকির উপরও সাধারণত মজুরিটা অনেকাংশে নির্ভর করে। কিছু কাজ আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেমন আমরা যদি ইস্পাত বা রড সিমেন্ট কারখানায় কাজ করি, ওখানে কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, শ্রমিক যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে, ফলে ওখানে অল্প পরিশ্রমী তারা অধিক মজুরি পেয়ে থাকে। শিক্ষকতা পেশার কথা আমরা যদি বলি, সেখানে একটা ভদ্র পেশা এবং সেখানে তুমি অনেক সময় দিলেও সেখানে মজুরিটা কম থাকে। কারণ কি? সেটা একটু ঝুঁকি কম, ফলে আমরা দেখতে পাই যে যে সমস্ত কাজে ঝুঁকি বেশি সেখানে মজুরি কম থাকবে আর বেশি থাকে, আর যে সমস্ত কাজে ঝুঁকি কম সেখানে মজুরিটা বেশি থাকবে। পদমর্যাদার কথা আমরা বলেছি, তারপরে আবার বলি যে একই পেশাতে থাকার পরও তোমার পদমর্যাদা যদি ভিন্ন হয়, একজন কলেজের প্রভাষকের যে বেতন হবে একজন সহকারী শিক্ষকের সে বেতন হবে না। কিন্তু আমরা বলার সময় বলি যে সবাই শিক্ষক, শিক্ষকতা পেশা আছি আমরা, কিন্তু পদমর্যাদার কারণে তার বেতন বেশি হবে। একজন প্রভাষকের বেতন যা হবে একজন অধ্যক্ষের বেতন তা হবে না, একজন প্রিন্সিপাল বা অধ্যক্ষের বেতন তার চেয়েও বেশি হবে। কারণ কি? পদমর্যাদা, কিন্তু উনিও একজন শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই পদমর্যাদাগুলির কারণেও কি হয়ে থাকে? মজুরির তারতম্য হয়ে থাকে। শ্রমিকের গতিশীলতার অভাব, কিছু কিছু কাজ আছে যেখানে শ্রমিকদেরকে গতিশীল করা যায় না। আর যদি শ্রমিকের গতিশীলতার অভাব থাকে, আমি যদি এক অঞ্চলের শ্রমিক আরেক অঞ্চল পাঠাতে না পারি বা না যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দেখা যাবে যে অঞ্চলে শ্রমের পরিমাণ বেশি সেখানে মজুরিটা কম থাকবে, যে অঞ্চলে শ্রমের পরিমাণ কম সেখানে মজুরিটা বেশি হবে, আর যে অঞ্চলে শ্রমের পরিমাণ বেশি সেখানে মজুরিটা
কম হবে। দেখো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক আছে, যার জন্য বিভিন্ন শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিতে আমরা এখানে শ্রমিকের মজুরিটা কম দেখি। আবার বিদেশে বহু উন্নত দেশ আছে যেখানে তাদের কাজের তুলনায় শ্রমের পরিমাণ কম, ফলে সেখানে একই কাজ করার ফলে সে আমাদের বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেতন বেশি পেয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাই যে শ্রমিকের গতিশীলতার অভাবের কারণে মজুরির তারতম্য হয়ে থাকে। পেশা শিক্ষার অভাব, পেশা শিক্ষার ব্যয়, যে সমস্ত পেশা গ্রহণ করতে তোমার ব্যয়টা বেশি হবে সেখানে মজুরিটা বেশি হয়, আর যে সমস্ত পেশা গ্রহণ করতে তোমার মজুরিটা কম হবে, ব্যয় কম হবে, সেখানে তোমার কি হবে, মজুরিটা স্বাভাবিকভাবেই কম থাকবে। অর্থাৎ আমি যদি কোনো শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ার হতে যাই, তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এর আগে আমার যে পড়াশোনা সেখানে আমাকে পর্যাপ্ত পরিমাণ খরচ করতে হবে। ফলে আমি যখন এই পেশাতে ঢুকবো স্বাভাবিকভাবে আমার মজুরিটা বেশি হয়ে থাকবে। আবার আমি যদি এমন কোনো পেশাতে ঢুকলাম যেখানে ঢুকার জন্য আমার তেমন একটা শিক্ষা ব্যয় নাই, তাহলে সেখানে আমার মজুরিটা কম হয়ে থাকবে। এরপর আসো ভবিষ্যৎ উন্নতি। যে সমস্ত পেশায় ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা থাকে, যে সমস্ত পেশাতে ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা থাকবে, তোমার প্রমোশন হবে, পদোন্নতি হবে, বেতন স্কেল বাড়বে, সেই সমস্ত পেশায় মজুরিটা স্বাভাবিকভাবে কি হয়ে থাকে, কম হয়ে থাকে। এরপর আসো সামাজিক মর্যাদা। যে সমস্ত পেশায় সামাজিক মর্যাদাটা একটু বেশি সেখানে মজুরিটা কম হয়ে থাকে, আর যে সমস্ত পেশায় সামাজিক মর্যাদা কম সেখানে মজুরিটা বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলি আবার একটু রিপিট করে দিচ্ছি। আমরা পঞ্চম অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আলোচনা করছি। আমাদের সিলেবাসে এটাই সর্বশেষ অধ্যায়, একাদশ শ্রেণীর। এই পঞ্চম অধ্যায়ে প্রথম আমরা শ্রমবাজার নিয়ে আলোচনা করছি, শ্রম কি সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর শ্রমের চাহিদা কি, যোগান কি সেটা নিয়ে আলোচনা করেছি। মজুরি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছি। একই পেশায় মজুরির পার্থক্য কেন হয় সেটা নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন পেশায় মজুরির পার্থক্য কেন হয় সেটা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা ক্লাসটা যারা ফলো করেছো তোমাদের তেমন একটা পড়াশোনা করা লাগবে না, এমনিতেই তোমরা পারবে যদি ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করে থাকো। আর যারা ক্লাসটা এখন মনোযোগ সহকারে ফলো করতে পারো নাই অথবা কোনো কারণে ক্লাসের শেষ অংশে এসে যোগ দিয়েছো, তারা আশা করি ক্লাসটা বারবার রিপিট করে দেখবে, তোমার অত্যন্ত উপকার হবে। তোমাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের প্রত্যেক শিক্ষকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। এই লকডাউন পরিস্থিতিতে আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য ক্লাসগুলি করছে। আমরা আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা অত্যন্ত ঘরে বসে মনোযোগ সহকারে দেখবে। লকডাউন একটা তোমাদের জন্য আশীর্বাদ আমি বলবো। তোমাকে বের হতে হবে না, কোনো কাজ করতে হবে না, আপাতত তুমি শুধু বাসায় থাকবে, নিজের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করবে, ক্লাসগুলি বাসায় বসে বসে দেখবে। এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকে এখানেই তোমাদের সাথে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।